প্রিয় দর্শক, নিউজ 24 এর পর্দায় স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিট সংলাপ। শেহরিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে, কথা বলবো আপনাদের সাথে আজকে করোনাকাল ও নতুন উদ্যোক্তা নিয়ে। আমাদের সাথে এরই মধ্যে চলে এসেছেন আমাদের অতিথি। আছেন আজকে আমাদের সাথে ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, এবং আছেন এম.এস. সিদ্দিকী, সহ সভাপতি, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ। অনেক স্বাগত জানাচ্ছি আরও একবার আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব তার আগে আজকের দিনের একটি প্যাকেজ দেখে আসছি। পিরোজপুরে দিন দিন বাড়ছে মাল্টা চাষ। বিদেশি এই ফল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন 500 থেকে 600 কৃষক। কৃষি কর্মকর্তারা বলছেন এই জেলায় উৎপাদিত মাল্টা এখন রাজধানী সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এখনকার মাটি ও ফল চাষের উপযোগী হওয়ার প্রতি বছরই বাড়ছে কৃষি এলাকায় সরবরাহ করা হচ্ছে। এখনকার মাটি ও ফল চাষের উপযোগী হওয়ার প্রতি বাড়ছে কৃষি জমির পরিমাণ। ইমন চৌধুরী তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বছর আগেও পিরোজপুরে স্থানীয়ভাবে উৎপাদিত ফলের মধ্যে পেয়ারা ও আমড়ার নাম ছিল শীর্ষে। তবে প্রথম দিকে কয়েকজন ফল চাষি কৃষি বিভাগের সহায়তা নিয়ে এ জেলায় মাল্টার বাগান গড়ে তোলেন। এখানকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হচ্ছে। প্রথমে শখের বশে কেউ কেউ মাল্টা বাগান করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন অনেকেই। চাহিদা থাকায় বাজারে দরও বেশ ভালো। আর স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মাল্টা সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। আমার ক্ষেত থেকে 60 থেকে 70 মণ ফল বিক্রি করছি প্রায় 2 লক্ষ টাকার মতো। তা আমি আগামীতে ক্ষেত আরও বাড়ামু। গত বছরের তুলনায় এবছর 3 গুণ মালটা বেশি হয়েছে। এবছর হয়তো বা 2.5 থেকে 3 লক্ষ টাকা আমি মালটা বিক্রি করতে পারবো। 18 সালে বিক্রি করছি 60,000 টাকা, 50টা গাছেরটা। এবছর 60টা গাছে হয়েছে, আগামীতে ইনশাল্লাহ সব গাছেই হবে। তাই মোটামুটি ভালোই লাভজনক। মাল্টা চাষ প্রসারের লক্ষ্যে কৃষি কর্মকর্তারা বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় প্রতি বছরই মাল্টার বাগান বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। সরেজমিনে মাল্টা চাষিদের যে বাগান আছে সেগুলো ঘুরে দেখেছি এবং তাদেরকে প্রশাসনিক সহ তাদের মাল্টা বাণিজ্যিকীকরণ এবং মাল্টা চাষে যে কৃষি কেন্দ্রিক যে সহযোগিতাগুলো করা দরকার, আমরা কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে সেই সহায়তাগুলো তাদেরকে দিয়ে যাচ্ছি। 19-20 অর্থ বছরে মাল্টা চাষ পিরোজপুর সদর উপজেলায় 50 হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে, যা বিগত বছরের তুলনায় 5 হেক্টর বেশি। এবং এখানে আমাদের প্রায় 250 থেকে 60টির মতো ছোট বড় মাল্টা বাগান রয়েছে। কৃষি অফিসের তথ্য মতে পিরোজপুরে বর্তমানে মাল্টার বাগান রয়েছে 950টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রিয় দর্শক, কথা বলবো করোনাকাল ও নতুন উদ্যোক্তা নিয়ে। আসলে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনাতে কিন্তু জানা গেছিল যে 2021 থেকে 2041 সাল পর্যন্ত আমাদের প্রচুর দেখা যেত যে এই সালের মধ্যে দেশের 50% মানুষ আসলে চাকরি হারাবে, কিন্তু এই করোনা কালের কারণে দেখা গেছে এর আগে ঘটনাটি ঘটে গেছে। এই নিয়ে আমরা কথা বলবো এবং নতুন উদ্যোক্তারা কিভাবে আসছেন ব্যবসায়, কতটুক কাজ করছেন এবং কতটুক ওনাদের মধ্যে আসলে কোয়ালিটি দরকার আগে বাড়ার জন্য, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। কথা বলতে যাচ্ছি আজকে ডক্টর মাহফুজ কবিরকে নিয়ে। শুরু করব যে আসলে সফল উদ্যোক্তা হওয়ার জন্য আসলে কি কি গুণ হওয়া দরকার এবং কিভাবে একটি ব্যবসা শুরু করা যায় প্রথমেই। ধন্যবাদ। আমার মনে হয় যে আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই উদ্যোক্তা তৈরি হওয়ার মতো কোয়ালিটি আছে এবং তার সঙ্গে যদি শিক্ষা এবং দক্ষতা দুটো যোগ হয় এবং এর সঙ্গে যদি বাজার সম্পর্কে একটু ধারণা থাকে যে আসলে কোন কোন পণ্য বা কোন ধরনের স্কিলের ডিমান্ড আছে, তো সেই জিনিসগুলো জানা থাকলে, আর এখন যেহেতু 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গেছে, যার ফলে আইটির যে স্কিল, সেই স্কিলটা জানা থাকলে মোটামুটি এর কম্বিনেশন হলেই কিন্তু উদ্যোক্তা হওয়া সম্ভব। তো এর সঙ্গে কিন্তু আরো নানা রকমের সাপোর্ট সার্ভিস দরকার হয়, বিশেষ করে যে ফাইন্যান্সিং, ব্যাংক বা অন্যান্য যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা যদি সাপোর্ট করে এবং সেই ধরনের এনভায়রনমেন্ট যদি থাকে, আর গভর্নমেন্টের যে নতুন উদ্যোক্তা হওয়ার জন্য যে ধরনের সাপোর্ট, বিশেষ করে ফিসক্যাল সাপোর্ট গুলো বা স্টার্টআপ বিজনেসের জন্য যে সাপোর্ট, এগুলো দিলে আমার মনে হয় যে এই মুহূর্তে যেরকম প্রতিযোগিতার পরিবেশ, বিশেষ করে চাকরির বাজার এবং সরকারি চাকরি বা অন্যান্য জায়গাতে চাকরি, আর এই সময়ে করোনার সময়ে যে পরিমাণে এটা চাকরির বাজার অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে, অনেকের চাকরি চলে যাচ্ছে। তো এই অবস্থায় আসলে উদ্যোক্তা হওয়াটাই অনেক বুদ্ধিমানের কাজ এবং সে আমার মনে হয় যে বাংলাদেশের যে বিশেষ করে তরুণ, আবার আরো তরুণের বাইরেও কিন্তু অনেকেই আছেন, বিশেষ করে অনেকে ঘরে বসে কিন্তু আজকাল নানা রকমের কাজ তৈরি করছেন নিজেরাই,
ক্ষুদ্র পরিসরে করছেন। তো অনেক সুযোগ আছে আসলে অনিশ্চয়তার পাশাপাশি। তো এই অবস্থায় আমার মনে হয় যে একটু যদি বুদ্ধিমত্তা প্রয়োগ করা যায় এবং যদি ইনস্টিটিউশনাল সাপোর্ট গুলো থাকে, সরকারের যদি কিছু সহায়তা আসে এখানে, তাহলে আসলে যে কেউ ইচ্ছা করলে উদ্যোক্তা হয়ে যেতে পারেন। জি, অনেক ধন্যবাদ। একই প্রশ্ন নিয়ে যাচ্ছি এমএস সিদ্দিকী স্যার আপনার কাছে। জানতে চাবো যে আসলে সফল উদ্যোক্তা আসলে সবাই কম বেশি দেখা যাচ্ছে ব্যবসায় নামছে, নিজেরা কিছু করার চেষ্টা করছে। তো সফল উদ্যোক্তা হওয়ার জন্য আসলে কি বলবো, মূল মন্ত্রটা কি বা কিভাবে আসলে শুরু করা যায় এই ব্যবসা প্রতিষ্ঠানটা? এমএস সিদ্দিকী স্যার, শুনতে পারছেন আপনি? মাহফুজ কবির, আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে কেউ উদ্যোক্তা হতে চাইলে তাকে আপনি আসলে কি ধরনের পরামর্শ দিবেন, যে আসলে কিভাবে শুরু করা থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জিনিসকে সুন্দরভাবে সাজিয়ে যেন তারা প্রেজেন্ট করতে পারে এবং এটার জন্য যেন তারা সফলভাবে ব্যবসাটি করতে পারে, এর জন্য বলবেন যে আসলে কি কি করা যেতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। তো এখানে মনে হয় কি যে আমাদের দেশে আসলে উদ্যোক্তা তৈরির জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলো, ওগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ বা উন্নত দেশগুলোর তুলনায় আসলে আমরা ওই দিক থেকে পিছিয়ে আছি। জি। তো এই অবস্থায় আসলে আমাদের ওই প্রাতিষ্ঠানিক সহায়তা, বিশেষ করে যে তথ্য দিয়ে সহযোগিতা করা, এটা খুব জরুরি এবং সেখানে আসলে সরকারের ইনিশিয়েটিভ নেওয়াটা খুব দরকার। এবং এছাড়া এর পাশাপাশি কিন্তু আমরা যেরকম ট্রেনিং ইনস্টিটিউশন গুলো তৈরি করছি, যে আসলে এটা জব মার্কেটের জন্য, কিন্তু উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য আমরা কিন্তু সেরকম পরামর্শ বা বিশ্লেষণ দিয়ে বা অন্য কোনো ভাবে তথ্য দিয়ে সহযোগিতা করে সেই কাজগুলো কিন্তু আমরা করি না। তো এই জায়গায় একটা ঘাটতি আছে। তো আমার মনে হয় কি যে আসলে এই যে যারা এত লক্ষ লক্ষ তরুণ যারা আসলে কাজের বাজারে ঢুকতে চাচ্ছেন, অনেক দীর্ঘ সারি এখানে আছে। তো এই জায়গাতে আমার মনে হয় যে আসলে পরামর্শ দিয়ে বা বিশ্লেষণ দিয়ে সহায়তা করা, সেইখানে কিন্তু একটা বড় রকমের অভাব আছে। যার ফলে এই যে যারা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন, তারা নিজের চেষ্টায় বা নিজের একটা ধারণা থেকে তারা কিন্তু এই কাজে এগিয়ে আসছেন। ব্যাংকগুলো যে যথেষ্ট সহায়তা করছে আমি বলবো না, তার কারণ নতুন উদ্যোক্তা তৈরি হতে গেলে কিন্তু নানা রকমের ব্যারিয়ার, বিশেষ করে যে তারা যে ফাইন্যান্স গুলো পাবেন, সেটা কিভাবে পাবেন, কোথায় কোথায় থেকে এই সহযোগিতাগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা জানি না। অনেক সময় তারা যখন ব্যাংকে অ্যাপ্লাই করেন, তখন কিন্তু এই মর্টগেজ বা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু তারা ফেস করে থাকেন। তো এই জায়গায় যদি বাধাগুলো দূর করা যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু বিশেষ করে ফাইন্যান্সিং, আমি অনলাইন হয়েছি, হ্যালো, আমরা যদি তাদেরকে অর্থায়ন, তথ্য এবং পরামর্শ, এই তিনটা যদি দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই উদ্যোগী হবেন এই উদ্যোক্তা হতে বা তারা ব্যবসা শুরু করতে। তো এই জায়গায় এই বাধাগুলো আমার মনে হয় যে দূর করাটা খুব জরুরি। এবং সেখান থেকে সরকারি, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এরকম এই কাজগুলো করে থাকে উদ্যোক্তা হওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে অনেকেই উৎসাহী হয়ে এগিয়ে আসবে। জি, অনেক ধন্যবাদ। এমএস সিদ্দিকী স্যার, আপনার কাছে আমি ফিরে আসছি। একটু জানতে চাবো যে আসলে সফল উদ্যোক্তা হওয়ার আসলে মূল মন্ত্রটা কি? যেরকম একজন উদ্যোক্তা যদি আসলে প্রথম থেকে ব্যবসা শুরু করতে চায় এবং সে কিভাবে ব্যবসাটাকে কন্টিনিউ করবে এবং লং রানে কিভাবে সে একটা সফলতা অর্জন করতে পারবে, পুরোটি ব্যাপার যদি একটু খুলে বলেন। উদ্যোক্তা হওয়ার আসলে প্রথম যে গুণটা, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ট্রেড। একজন এন্টারপ্রেনার হওয়ার জন্য যে অপরিসীম শক্তি, মানসিক শক্তি দরকার, সেটা হচ্ছে যে আমি একটা কিছু করব, আমরা একটা কিছু ক্রিয়েট করব। আমি গতানুগতিক চাকরি করব না বা অন্য কোনো পেশায় যাব না, আমি সৃষ্টিশীল কিছু করব। এই ধরনের একটা সিরিয়াস মনোভাব, কঠোর পরিশ্রম করা যে মনোভাব, এটাকে এন্টারপ্রেনারশিপ ট্রেড, সেটা থাকতে হয়। সেটা থাকার পরে সিদ্ধান্ত নিতে হয় যে আমি একজন এন্টারপ্রেনার হব, এবং সেই জন্য ওই পেশায় যাওয়ার জন্য ওই পেশার তথ্য জোগাড় করতে হয়, মানসিক প্রস্তুতি নিতে হয় এবং উপযুক্ত সময় সে পেশায় যোগ দিতে হয়। এটা হলো একটা প্রাইমারি একটা স্টেপ। এবং এখানে আরো একটা ব্যাপার হচ্ছে পারিবারিক মানসিক সাপোর্ট প্রয়োজন একজন এন্টারপ্রেনার হতে হলে। যেমন আমাদের দেশে আমরা ছোটকাল থেকে শুনি, আমাদেরকে বলে তুমি সরকারি কর্মকর্তা হবে বা তুমি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। আমরা বাচ্চাদেরকে পরিবার থেকে দেখা যায় যে এরকম একটি প্রেসার থেকেই যায় যে আমরা আসলে যেন ওগুলোতেই এগিয়ে যাই। হ্যাঁ, না, এখানে ওই যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ছোট বাচ্চাকেই প্রথমেই বলি আমার বাচ্চা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। সে ডাক্তার ইঞ্জিনিয়ার শব্দটা বোঝার আগেই সেই শব্দটা শেখে আমাদের কাছ থেকে।
কিন্তু এরপরে যখন আস্তে আস্তে বড় হয় তাকে এই ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে বা সরকারি কর্মকর্তা না হয়ে একজন ব্যবসায়ী হওয়ার জন্য বা একজন এন্টারপ্রেনার হওয়ার জন্য তার প্রচন্ড মানসিক শক্তি লাগে। কারণ আশেপাশের সব প্রভাব তার উপর পড়ে একটা পেশায় যাওয়ার জন্য, কিন্তু সে নিজে একাই সিদ্ধান্ত নেয় যে আমি একজন এন্টারপ্রেনার হব বা একজন ব্যবসায়ী হব। শুধু এটা অত্যন্ত কঠিন একটা সিদ্ধান্ত, এককভাবে তাকে এই সিদ্ধান্ত নিতে হয় এবং এই সিদ্ধান্তটা ঘোষণা করার পরে পরিবার থেকে প্রথমে একটি বাধা আসে। আমি এটা বলছি যে পরিবারে বিজনেস পেশা নেই, সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান যদি হয়, সেটা অবশ্য ছোটকাল থেকে সে বাবাকে দেখে বা আত্মীয় স্বজনকে দেখে সে বিজনেস কিভাবে হয়, কিভাবে এন্টারপ্রেনার হতে হয়, ওইটা একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমরা আমাদের দেশে এখন যারা আছে ব্যবসায়ী, জি এমএসসি দিকে আমরা ফিরে আসছি আলোচনায়। একই বিষয়ে আপনার সাথে আবার কথা বলবো, একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিউজ 24 এ যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। নিউজ 24 এর পর্দায় দেখছেন ইভ্যালি প্রেজেন্টস বীজ সংলাপ। শেরবিনা ওয়াহিদ আছি, কথা বলছিলাম করোনাকাল এবং নতুন উদ্যোক্তা নিয়ে। কথা বলা শুরু করব আমরা আবার ডক্টর মাহফুজ কবির আপনার সাথে। একটু আমাদেরকে বলবেন যে আসলে এই যে নতুন উদ্যোক্তারা আসছে ব্যবসা এবং কিছু একটা শুরু করার চেষ্টা করছে, এরা আসলে নিয়মিতভাবে কি ধরনের ভুল করছে দেখা যাচ্ছে তারা ব্যবসা করতে গিয়ে? কারণ যেহেতু তারা নতুন আসছে, অনেক কিছু বুঝতে পারছে না, অনেক কিছু জানছে না। আপনি যেরকম বলেন কিছু তথ্যের হয়তো অভাব আছে, তো আসলে কি ধরনের ভুল করছে ওনারা? ডক্টর মাহফুজ কবির, আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, ধন্যবাদ। তো আসলে তথ্যের অভাবটা অত্যন্ত একটা বড় অভাব। তার কারণ যারা ব্যবসা করতে চান তারা যদি বাজার সম্পর্কে ভালো করে না জানেন, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আসলে বিষয়টা খুব কঠিন। মানে তারা যে আসলে কোন জায়গাতে ব্যবসা করবেন, মানে সবার আসলে বাজার সম্পর্কে ভালো তথ্য জানা থাকে না। তো এই ক্ষেত্রে যে বিভিন্ন রকমের যে উৎস, বিশেষ করে যে সরকারি বেসরকারি উৎস, সেই জায়গাগুলো থেকে বলা হচ্ছে যে আপনারা উদ্যোক্তা হন। সরকারের বিভিন্ন জায়গা থেকে, শিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এমনকি প্রধানমন্ত্রী দপ্তর থেকেও বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে উদ্যোক্তা হতে তরুণদেরকে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু তথ্যগুলো সরবরাহ করা হচ্ছে না, বা ওইরকম কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কিন্তু নেই যে আসলে কোন কোন জায়গায় ব্যবসা করা যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু আগ্রহী হচ্ছেন যে এই কৃষির জায়গাতে নানা রকমের যে ডাইভার্সিফিকেশন হচ্ছে, তো সেই জায়গাতে নতুন নতুন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, যে ফ্রুট, এই জায়গাগুলোতে কিন্তু অনেকেই এগিয়ে আসছেন এবং এই ভ্যালু চেইনে কিন্তু তার প্রভাব একটা দেখা যাচ্ছে। এবং মোটামুটি আরবান সেক্টরকে কেন্দ্র করে এই জায়গাতে আসছে। অনেকে কিন্তু লাইফ স্টকেও ইন্টারেস্টেড হচ্ছেন, তারা এই জায়গাতে আসছেন অনেক নতুন নতুন ব্যবসা নিয়ে। তো সেই জায়গাতে দেখা যাচ্ছে, কিন্তু অন্যান্য যে সমস্ত সেক্টর, বিশেষ করে আমাদের যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেখানে কিন্তু আসলে নতুনদের আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আইটি সেক্টরে কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের অন্যান্য আরো জায়গা, বিশেষ করে পরিবহন সেক্টর বা আমাদের ট্যুরিজম, এই জায়গাগুলোতে অনেক সুযোগ আছে। আইটি স্পেশালাইজ যে সমস্ত সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই জায়গাতে আসলে সুযোগ আছে। তার কারণ আউটসোর্সিং কিন্তু এখন একটা বড় জায়গা, যেখানে বাংলাদেশে বসে কিন্তু উদ্যোক্তা হয়ে সেই কাজগুলো করা যায়, আপওয়ার্কে কাজ করা যায়। তো এই জায়গাগুলো আসলে ভালো তথ্য দরকার আমাদের, তো সেই তথ্য দিয়ে সহযোগিতা করা, তো সেই জায়গাতে একটা ঘাটতি আছে। আর আরেকটা কাজ আসলে করতে পারতো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো নিজেরাই, মানে তাদের স্বার্থেই কিন্তু এই যে উদ্যোক্তা তৈরি করা এবং এই তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা, তো তারা কিন্তু সেই কাজগুলো ওইরকম ভাবে করছে না মনে হচ্ছে। তো এই একটা জায়গাতে আমাদের ভাবা আছে। আর একটা কথা জনাব সিদ্দিকী বললেন যে আসলে অনেক মানসিক চাপ নিতে হবে। এখন দেখা যাচ্ছে যে অনেকেই করেও কিন্তু তারা রাতের বেলা ছোটখাটো উদ্যোগ নিচ্ছেন, তারা কিছু কাজ করছেন, এই ছোটখাটো ব্যবসা করছেন। তো এরকম কিন্তু দেখা যাচ্ছে। মানে মানসিক চাপের চাইতে বড় বিষয় হচ্ছে যে আমাকে মনটা স্থির করা যে আমি কিছু করবো। এবং এখন কিন্তু আসলে নানা রকমের অনিশ্চয়তা আছে, এবং সামনের দিনগুলোতে কিন্তু আসলে আমাদের যে শ্রম বাজারে শ্রমিকের চাহিদা কমবে, কারণ এখানে পোর্ট ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কারণে কিন্তু অনেকের কাজ চলে যাবে। তো এই জায়গাতে আসলে এখন সবাইকে ওই জায়গাটা
চিন্তা করতে হবে যে আমাদেরকে উদ্যোক্তা হয়েই ভালো করতে হবে। জি, এবং ডক্টর সমাজে মাহফুজ টিকে আপনার থাকতে কাছে হবে। ফিরে আসছি। এমএস সিদ্দিকী স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাবো যে আসলে কি ভুল মনে হচ্ছে যে করছে নতুন উদ্যোক্তারা, যে নিয়মিতভাবে একই ভুল তারা করে যাচ্ছে? কারণ এটা কি মনে হচ্ছে যে শুধু তথ্যের অভাবের জন্য এই ব্যাপারটি ঘটছে, নাকি আরো কোনো কারণ হতে পারে? তথ্যের অভাব ডেফিনেটলি অত্যন্ত বড় একটা লেকিং, কারণ তথ্য না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। সঠিক সিদ্ধান্ত না নিলে সিদ্ধান্ত যদি ভুল হয়ে যায়, এন্টারপ্রেনারশিপটা এমন একটি ব্যাপার জি, প্রতি মুহূর্তে ইনভেস্টমেন্ট হতে থাকে, সময় এবং টাকা এবং এত কিছু যদি অনেকটুকু সময় পরে আপনি যদি দেখেন যে যেটা মাহমুদ ভাই বললেন যে মার্কেটিং ইনফরমেশন, শুধু মার্কেটিং ইনফরমেশন না, যে ন্যাশনাল অর্থনৈতিক যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন গুলো, সরকারের পলিসি, তারপরে ফরকাস্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, নিউ ইনোভেশন, এগুলো বিজনেসকে খুব এফেক্ট করে। জি, যেমন মনে করেন কম্পিউটার আইটি বিজনেসে একটা কম্পোনেন্টস এর একটা সফটওয়্যার বা একটা কম্পোনেন্টস বেশি দিন এটা লাইফ থাকে না। আমি যদি মনে করেন যে একটা মেশিন, একটা 20 বছর একটা মেশিন চলে, কিন্তু একটা সফটওয়্যার 6 মাসের বেশি চলে না। 6 মাস পরে এটাকে আপগ্রেড করতে হয়, অথবা আরো ক্রিটিক্যালি বললে প্রতিদিন আপগ্রেড করতে হয়। যারা ইন্টারনেট অনলাইন বিজনেসে আছেন তারা প্রতিদিন তাদেরকে, এটা একটা ওয়ান অফ দি ডেভেলপমেন্ট ওয়ার্ক, তারা প্রতিদিন তাদের অনলাইন প্ল্যাটফর্মটাকে আপগ্রেড করতে হয়। সুতরাং এত বেশি ইনফরমেশন, আপডেটেড ইনফরমেশন দরকার হয় যে এটা বিজনেসের জন্য এটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। তারপরে আরেকটা জিনিস আছে, আমাদের দেশে ট্রেডিশনালি যেটা আমরা বলি যে ব্যাংকিং, ফাইন্যান্স, লোন, এগুলো আমাদের দেশে নেই। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশে যেটা আলোচিত হয় না, সেটা হচ্ছে যে মেড ইন বাংলাদেশ, এই জিনিসটার প্রতি মানুষের একটা নেগেটিভ ইমপ্রেশন আছে। সেটা হচ্ছে যখনই আমরা বলি এটা বিদেশে তৈরি, আমরা এটা বেশি দাম দিয়ে কিনতে চাই। যখনই আমরা বলি এটা বাংলাদেশে তৈরি, আমরা তাহলে তো সবচেয়ে কম দামে দিতে হবে। এটা যে কত বড় একটা ডেঞ্জারাস অবস্ট্যাকেল নতুন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য, এরা যারা প্র্যাকটিক্যালি কাজ করে না তারা জানে। আপনি যখন এটা একটা ভিসিআর সাইকেলের ভেতরে আমরা পড়ে গেছি। মনে করেন আমরা এন্টারপ্রেনার হতে গেলে আমাদের প্রথম বাধা যে আমরা ফেয়ার প্রাইস পাবো না আমাদের জিনিসের, আমাদের প্রোডাক্টের। জি, তো এটাকে ওভারকাম করার কি ব্যাপার আছে? এটাকে ন্যাশনাল পারসেপশনটাকে চেঞ্জ করতে হবে। সে ন্যাশনাল পারসেপশনটা তো ওভারনাইট হবে না, এটা একটা ন্যাশনাল পাবলিসিটি থাকতে হবে। যেমন আমাদের দেশে একটা এস্টাবলিশড মিডিয়া পলিসি বা সিভিল সোসাইটির সবচেয়ে শক্তিশালী যে সোসাইটির অংশ মিডল ক্লাস এবং সিভিল সোসাইটি হচ্ছে যে আমাদের দেশে বিজনেস কমিউনিটি ইংলিশটা নেগেটিভ কথা বলা, তাদেরকে খারাপ মন্দ লোক হিসাবে প্রজেক্টেড করা। এখন মন্দ লোক হিসাবে প্রজেক্ট করবো, তার কাছ থেকে একটা ভালো পারফরমেন্স আশা করব, তার কাছ থেকে একটা বেটার প্রোডাক্ট পাবো, এটা কিন্তু আমাদের সমাজের একটা কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশন থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, তাহলে আমাদের দেশে ট্রু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হবে না। জি, আপনার কাছে ফিরে আসছি। ডেভেলপমেন্ট না হয় তাহলে ইকোনমিক ডেভেলপমেন্টও আমাদের জন্য আনসার্টেন। আমরা কিন্তু এইভাবেই চলে যাচ্ছি। আমরা ওদেরকে মন্দ লোক বলি, আবার ওদের পারফরমেন্সের উপর আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট নির্ভর করে। যে লোকটি প্রথম প্যারাগ্রাফে বিজনেসম্যানদেরকে মন্দ লোক বললো, সেই লোকটি আবার গর্ব করে বলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে 8.5%। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় তোমার দেশে যে জিডিপি 8.5% গ্রোথ হচ্ছে, এটা কে করেছে? তুমি করেছো? ইট ইজ দি এন্টারপ্রেনার্স, ইট ইজ দি ফার্মার্স, ইট ইজ দি ওয়ার্কার্স, তারা এই গুডস এন্ড সার্ভিস প্রডিউস করে। সুতরাং যারা গুডস এন্ড সার্ভিস এই দেশে প্রডিউস করে তাদেরকে শুধু মন্দ লোক বললাম, তাহলে এটা কোনোদিনই আমাদের দেশে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হবে না। এই জিনিসটা সমাজের যারা নেতা, সমাজের যারা নেতৃত্ব দেন, সমাজের যারা পাবলিক ওপিনিয়ন মোবিলাইজ করেন, তাদের সবাইকে এই কঠিন সত্যটি মেনে নিতে হবে যে নিজেদের ভিতরে কোনো কন্ট্রাডিকশন রাখা যাবে না। যাকে আমি মন্দ লোক বললাম তার পারফরমেন্সের ক্রেডিটটা আমি নিজে নেব, হোল নেশন নেবে। জি, ধন্যবাদ। আমরা ফিরে আসছি আলোচনায়। ডক্টর মাহফুজ কবির, আপনার সাথে আমাদের একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। এসে জানতে চাবো যে আসলে বাংলাদেশে উদ্যোক্তার হওয়ার পথে কি কি ধরনের আসলে বাধার সম্মুখীন হতে হয়, এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর পর্দায় আবারও স্বাগত জানাচ্ছি। দেখছেন ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। কথা বলছিলাম করোনাকাল এবং নতুন উদ্যোক্তা নিয়ে। কথা বলতে চাচ্ছি ডক্টর মাহফুজ কবির আপনার সাথে। জানতে চাচ্ছিলাম আমরা বিরতির আগে যে বাংলাদেশের উদ্যোক্তা হওয়ার পথে আসলে প্রধান কি বাধা সম্মুখীন হতে পারে? আমার মনে হয় যে 3টি প্রধান বাধা আছে। আমি বলবো যে এই যে আমাদের এডুকেশন সিস্টেম, বিশেষ করে আমরা যে একেবারে প্রাথমিক স্তর থেকে যে ধরনের শিক্ষা গ্রহণ করি, সেটা কিন্তু উদ্যোক্তা তৈরির পথে অন্তরায়। মানে আমরা যদি খুব ছোটবেলা থেকেই শিশুদেরকে শেখানো না শুরু করি যে আসলে ঝুঁকি নিতে হবে, নতুন কিছু করতে হবে এবং সমাজের জন্য অবদান রাখতে হবে, তো এই 3টা জিনিসকে যদি আমরা শেখাই আমাদের কারিকুলামের মাধ্যমে এবং আমাদের স্কুলিংটা যদি ওইভাবে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে তাদের মন মানসিকতা ওইভাবে তৈরি হবে যে আমাদের নতুন নতুন ধরনের আইডিয়া তৈরি করার জন্য এইগুলো পুরো স্কুলিংটাকে ওইভাবে ব্যবহার করার যদি আমরা শিখাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নতুন ধরনের শিক্ষক দরকার, যারা আসলে বুঝতে পারবেন, জানতে পারবেন যে আসলে আমাদের এই শিশুর মধ্যে একটা অপার সম্ভাবনা আছে এবং তাদেরকে দিয়ে সমাজের অর্থনৈতিক পরিবর্তন, সেই পরিবর্তনের একটা বড় রকমের কাজে লাগানো যায়। তো এইটা যদি করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কারিকুলামটা ওইভাবে চেঞ্জ করতে হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে এই মুহূর্তে যে ফাইন্যান্সিং, সেটা আমি বলবো যে আসলে অ্যান্টি এন্টারপ্রেনারশিপ। মানে আমাদের যারা নতুন উদ্যোক্তা, তারা আসলে ব্যাংকে গেলে বা ফাইন্যান্সিয়াল যে সমস্ত অ্যাক্সেস ওগুলো করতে গেলে কিন্তু তারা নানা রকমের বাধার সম্মুখীন হন। বেশ কথা জামানত বিহীন ভাবে বা এই যে কনসেপ্ট দেখে, নতুন আইডিয়া দেখে যে ফাইন্যান্স করা, সেই ধরনের সংস্কৃতি কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়নি। তো সেটা না থাকার কারণেই কিন্তু তারা প্রথমেই হোঁচট খান। তো নতুন ভালো আইডিয়া, যে আইডিয়ার একটা ভালো ব্যবসার সম্ভাবনা আছে, তো সেই আইডিয়া থাকলে অনেক জায়গাতে, বিশেষ করে উন্নত দেশগুলোতে কিন্তু ওই আইডিয়া থেকেই ফাইন্যান্সটা করা হয়। তো এই যে আমাদের ফাইন্যান্সিয়াল মেকানিজমের যে এই যে বড় রকমের যে একটা প্রতিবন্ধকতা, সেইটাকে আসলে দূর করতে হবে। আমাদের ভালো ভালো আইডিয়া যদি আসে, তাহলে সেটা সহজভাবে তারা সেখানে যাতে ফাইন্যান্স করা হয়, একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও যাতে এই ব্যবস্থাটা করা যায়। এখন এজেন্ট ব্যাংকিং আছে বা অন্যান্য যে ব্যাংকের শাখাগুলো তৈরি হচ্ছে কিন্তু ওই অঞ্চলগুলোতে, তো এই বিষয়টাকে ছড়িয়ে দিতে হবে এবং ব্যাংকগুলোকে আসলে উদ্যোক্তা বান্ধব হতে হবে, যে নতুন উদ্যোক্তারা চাইলে যেন তাদের এই আইডিয়াটাকে ফাইন্যান্স করতে পারেন। আর একটা বড় বিষয় যে আমরা এই করোনা কালে দেখতে পেলাম যে এই যে এডুকেশন, সেটা কিন্তু আসলে এই যে ইন্টারনেটের মাধ্যমে যে আমরা এডুকেশন নিতে পারি আর কি, সেইটার ধারণা আছে, ঠিক আছে, কিন্তু এটা এত ব্যয়বহুল যে আসলে সবাই অ্যাক্সেসটা করতে পারছেন না। তো আসলে এই এখনকার যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু আসলে এই যে অনেকটাই ইন্টারনেট বেসড। তো এটা যদি আসলে ব্যয়বহুল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে সবাই ব্যবসা করতে পারবেন না। তো এই জায়গাতে আমার মনে হয় যে একটা আইটি ফ্রেন্ডলি একটা বিজনেস এনভায়রনমেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে অনেকেই এই ব্যবসা করার জন্য এগিয়ে আসবেন। জি, অনেক ধন্যবাদ। কথা বলতে চাচ্ছি এমএস সিদ্দিকী স্যার, আপনার সাথে একটু জানতে চাবো যে বিশ্বের ইয়ুথ এন্টারপ্রেনারদের সাথে আসলে আমাদের দেশের ইয়ুথ এন্টারপ্রেনারদের কি ধরনের পার্থক্য দেখা যাচ্ছে? ওরা যেহেতু শুরু করেছে নতুনভাবে ব্যবসা, কি ধরনের দেখা যাচ্ছে যে ডিফারেন্সটা? আমি জানতে চাচ্ছিলাম যে বিশ্বের ইয়ুথ এন্টারপ্রেনারদের সাথে যদি বাংলাদেশের এন্টারপ্রেনারদের তুলনা করা হয়, তাহলে কি ধরনের পার্থক্য দেখা যাচ্ছে? আমি কথাটা একদম বুঝিনি, তবে আমি আইডিয়া করে উত্তর দিচ্ছি। আপনার প্রশ্নটা আসলে ইকো হচ্ছে, বুঝিনি। সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের অ্যাটমসফিয়ারের সাথে অন্য দেশে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কম্পারিজন করেন, মাহফুজ ভাই বলছিলেন যে ইউনিভার্সিটিগুলোতে, এডুকেশন ইনস্টিটিউটগুলোতে সেভাবে পড়াশোনা করা হয় না। আমাদের দেশে একটা হাস্যকর অভিজ্ঞতা আছে। আমি নিজেও প্রায় বেশ কয়েক বছর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি। আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে স্বপ্ন দেখানো হয় যে তোমাদের কিন্তু বিসিএস অফিসার হইতে হবে। আর যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো, নিউ জেনারেশন প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে পড়ানো হয়, এদের এই স্টুডেন্টদেরকে পড়ানো হয় যে তোমরা মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ হবে। এখন আমাদের দেশের এডুকেশন সিস্টেমের ভিতরেই যে মাইন্ডসেটটা, বই কিন্তু একই বই পড়ান। ঢাকা ইউনিভার্সিটিতে যে বইটা পড়ান, বাংলাদেশের নর্থ সাউথ বা ব্র্যাক ইউনিভার্সিটিতে একই বই পড়ান, কিন্তু এটা যখন ইন্টারপ্রিটেশন দেন টিচাররা, তখন এটাকে ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন দেন। এবং পড়াতে পড়াতে আমি আমার কলিগদেরকেও দেখেছি যে এন্টারপ্রেনারশিপ পড়ানোর সময় পড়াতে পড়াতে একটা থিওরি বলেন এই হচ্ছে থিওরি, এই হচ্ছে অ্যাটমসফিয়ার, তবে বাংলাদেশে এই সিস্টেমটা এই থিওরি কার্যকর না, এটা বলে মানুষকে, স্টুডেন্টদেরকে এন্টারপ্রেনার হইতে ডিসকারেজ করা হয় এবং বলা হয়, ছেলেদেরকে বলা হয় যে বিজনেস ক্যারিয়ার করতে হলে তোমাকে আনইথিক্যাল কাজ করতে হবে। এই যে মাথার ভিতরে, ব্রেনের ভিতরে ঢুকানো হয় যে আমাদের সব ব্যবসা মানে হলো একটা আনঅথরাইজ, একটা অন্যায় কাজ, এটা আউট অফ দি ওয়ে কাজ করতে হবে, না হলে বিজনেসম্যান হওয়া যায় না।
ব্যবসায় লাভ করা যায় না। আমার মনে হয় শুধু স্টুডেন্টদেরকে বা ইয়াং জেনারেশনকে যে এন্টারপ্রেনারশিপ ট্রেনিং দিবেন, তার সাথে সাথে আমার মনে হয় আমাদের পলিসি মেকারদের, আমাদের শিক্ষকদের, আমাদের আশেপাশে যারা আছে অন্যান্য স্টেক হোল্ডার, সবাইকেই ট্রেনিং দেওয়া দরকার। এন্টারপ্রেনারশিপ কাহাকে বলে, দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির। আপনার কাছে ফিরে আসছি, একটু জানতে চাবো যে আসলে সরকার ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য যে অর্থ বছরের জাতীয় বাজেটটি করেছে, ওখান থেকে একটি বড় অংশ কিন্তু দেখা গেছে যে নারী উদ্যোক্তাদের জন্য এই প্রণোদনাটা দেওয়া হচ্ছে। তো আসলে এটার জন্য কতটুক উপকৃত হতে পারে আমাদের নারী উদ্যোক্তারা, বা কতটুকু উৎসাহিত হতে পারে এই ব্যবসাটি আবার করার জন্য? তো আমাদের আসলে এই এসএমই ফাইন্যান্সিং, সেখানে কিন্তু আসলে শুরু থেকেই নারীদের জন্য একটা ভালো বরাদ্দ, এবং তারা যাতে 25 লাখ টাকা পর্যন্ত একবার জামানত ছাড়া তারা পেতে পারেন, এবং আরো নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু সেইভাবে নারী উদ্যোক্তারা এই সুযোগগুলো ব্যবহার করেননি। তো বাজেটে যেটা বলা হয়েছে যে বাজেটে আসলে আমাদের এই নারীদেরকে আরো উদ্যোক্তা হওয়ার জন্য সবসময় এনকারেজ করা হচ্ছে, এবং এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। তবে সেক্ষেত্রে অনেক সময় অভিজ্ঞতায় দেখা গেছে যে ব্যাংকগুলো কিন্তু নারীদেরকে সেভাবে ফাইন্যান্স করতে পারছেন না, তার কারণ নারীদের মধ্যে থেকে ওইভাবে ডিমান্ডটা আসছে না। তো এক সমাজের মধ্যে একটা ভীতি আছে যে আসলে বিশেষ করে নারীদের মধ্যে, যে আসলে ব্যাংকের সঙ্গে ডিল করতে গেলে অনেক রকমের সমস্যা হবে। তো এই ধরনের যে মন মানসিকতা, সেটার পরিবর্তনটা বোধহয় একটু জরুরি, যে এবং ব্যাংকগুলোকেও সেভাবে এগিয়ে আসতে হবে, যেহেতু একটা পরিবার থেকেও আসলে ওই ধরনের সাপোর্ট প্রয়োজন আছে। হ্যাঁ, অবশ্যই। তো এই ব্যাংকগুলোকে আসলে আর একটু নারী বান্ধব হতে হবে, এবং তাদের কাছে এই প্যাকেজগুলো নিয়ে প্রয়োজনে যেতে হবে, এবং সেভাবে আসলে প্রচারণার দরকার আছে, যাতে করে নারীরা এই জায়গাতে এগিয়ে আসে। অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদের, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে হচ্ছে এই ভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। কাজের প্রয়োজনে পথে নামতে হচ্ছে আমাদের সকলকেই। আমরা স্বাস্থ্যবিধি মেনে নামি যেন আমরা সুস্থ থাকি, আমাদের পরিবার নিরাপদে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।